কার অনুমতি নিয়ে ও বাড়িতে গেছিস? কণ্ঠস্বরটা চিনতে বেশি বেগ পোহাতে হলো না ইলমির। এত রাতে আবরারের কণ্ঠস্বর শুনে ধরফরিয়ে উঠে বসে দুহাতে চোখ কষলে ফোনের দিকে তাকাতেই তার চক্ষু চড়ক কাজ। মোবাইলের স্ক্রিনে গোটা গোটা অক্ষরে লেখা রাক্ষস করল্লার বাগান নামে সেভ করা নাম্বার দেখে বেশ অবাক হয়। এত রাতে লোকটা তাকে কল করেছে, এটাও ভাবা যায়? লোকটা তো রাতারাতি পুরোটা চেঞ্জ হয়ে গেছে। ইলমি মস্করা করে বলে ওঠে। বাহ বাহ, বেটা তো সেই বউ ভক্ত। এত রাতে বউকে কি মিস্টিস করছিল নাকি? বলেই মুচকি হাসলো। আবরার পুনরায় ধমকে বলে উঠল। কথা বলছিস না কেন? কার অনুমতি নিয়েছিস? আব্বা জানার ফুপা। রাখ তোর আব্বাজান। তোর আব্বাজান রে গুল্লি মারি। তোর আব্বাজানের সাহস কি করে হয় এমপি ফাহাদ আবরারের বউকে তার অনুমতি ব্যতীত নিয়ে যেতে? ইমরুল তালুকদারের কথা উঠতেই আবরার বিড়বিড় করে বলে উঠল। সে তো মীর জাফরের বংশধর, না হলে কি নিজের ছেলের সাথে এত বড় শত্রুতা করে? ইলমি থতমত খেয়ে বলে ওঠে। কি কিছু বললেন? আবরার গম্ভীর গলায় বলে ওঠে। না, ফোন রাখ। ইলমি থতমত খেয়ে বলে ওঠে। ফোনটা তো আমি করিনি, আপনি করেছেন। এই চুপ, একটাও কথা বলবি না। দূরে গিয়ে বুলি ফুটেছে, তাই না? আমি কি করলাম আবার? কথা শেষ করার পূর্বেই আবরার খপ করে ফোনটা কেটে দেয়। টুটটুর শব্দতে ইলমি ফোনটা কান থেকে সরিয়ে বিছানায় রেখে বলে ওঠে। আরে বাস, আমি আবার কি করলাম আজব তো। লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? কেমন আজব আচরণ করছে। ইলমি রে, তোর কপাল বোধে পুরলো রে, শেষমেশ তোর কপালে বোধে একটা পাগল বড়ি জুটলো। বলে শব্দ করে হেসে ওঠে। কেটে গেছে 2 দিন। আবরার এই 2 দিন এত এত পরিমাণ ব্যস্ততায় ছিল যে বাড়িতে আসার সময়টাও হয়ে ওঠেনি ঠিক মতো। ড্রয়িং রুমে ইমরুল তালুকদার প্রতিদিনের মতো সকালে নিউজ পেপারে চোখ বুলাচ্ছিলেন। 10টায় আবরার একদম রেডি হয়ে নিচে নামে। ইমরুল তালুকদার আর চোখে ছেলের পানে চায়। ছেলে তার একদম নতুন জামা সেজে নেমেছে। আবরার ভ্রুকুচকে ইমরুল তালুকদারের দিকে চাইতেই ইমরুল তালুকদার ছেলের থেকে চোখ নামিয়ে নিউজ পেপারে মনোযোগ দেয়। আবরার সেদিকে পাত্তা না দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে আসমা বেগম ব্যস্ত হাতে ছেলেকে এটা ওটা তুলে দিতে শুরু করলো। আবরার খেতে খেতে গম্ভীর স্বরে বাবার উদ্দেশ্যে বলে ওঠে। শত্রুতা শেষ হয়েছে? ইমরুল তালুকদার ছেলের কথায় ভ্রুকুচকে নিউজ পেপার রেখে বলে ওঠে। মানে কি বলতে চাইছো? কি বোঝাতে চাইছো তুমি? যা বলতে চাইছে আপনি বুঝেছেন। নাটক করার প্রয়োজন নেই। অসভ্য ছেলে। বেশি কথা আমার পছন্দ নয়। ইমরুল তালুকদার এবার তেড়ে এসে বলে উঠলেন। জহির ভাইজান তোমাদের বিয়েটা মানেন না। সে চায় না ইলমি তোমার মতো এমন অভদ্রর সাথে সংসার করুক। শুধু ভাইজান না, আমিও চাই না তোমার মতো এমন অসভ্যর সাথে ইলমির মতো বাচ্চা একটা মেয়ে সংসার করুক। ক্ষমতার ভয় দেখিয়ে জোর করে মেয়েটাকে বিয়ে করেছো তুমি। আবরার খাওয়ার দিকে মনোযোগ রেখে স্বাভাবিক স্বরে বলে উঠল। ফার্স্ট অফ অল, আপনার আর মির্জা সাহেবের বিয়ে মানা বা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। বিয়েটা আপনাদের করিনি যে আপনাদের মানতে হবে, বরং বিয়েটা ইলমিকে করেছি। আর সংসার করব কি করব না এটা আমাদের ভাবতে দিন। এর মাঝে আপনি আর মির্জা সাহেব নাক গলাবেন না দয়া করে। মির্জা সাহেবকে কল করে বলে দিবেন তার একমাত্র মেয়ের জামাই আজ সন্ধ্যায় তার বউকে নিতে যাবে। বলে খাওয়া ছেড়ে উঠে গেল আসমা বেগম। হা করে ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। চোখের সামনে কাকে দেখছেন তিনি? কে এটা? এটা কি তার ছেলে নাকি অন্য কেউ? নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না আসমা বেগম। ইমরুল তালুকদারও অবাক চোখে ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মাথায় একটা কথাই ঘুরপাক খেলো, এই ছেলে কে? কোথা হতে আসলো এই ছেলে? একে তো ইমরুল তালুকদার চিনতে পারল না। এই ছেলে কি আসলেই তারই ছেলে, নাকি পাবনা পাগলাগারদ থেকে পালিয়ে আসা এক পাগল যাকে দেখতে হুবহু আবরারের মতো? মির্জাবাড়ির গিন্নি আমেনা বেগম আজ ব্যস্ত হাতে কয়েক পদের রান্না করছেন। যতই হোক আবরার তার একমাত্র মেয়ের জামাই। বিয়েটা যেভাবেই হোক, বিয়েটা তো হয়ে গেছে। আর আবরার তার একমাত্র মেয়ের জামাই। বিয়ের পর প্রথম মেয়ের জামাই তার শ্বশুরবাড়ি আসবে, এতটুকু আপ্যায়ন তার পাওনা। এদিকে জহির মির্জা ভ্রুকুচকে স্ত্রীর কার্যকলাপ দেখে চলেছেন। যেখানে সে মেয়ের বিয়েটাই মানতে চাইছে না, সেখানে তার স্ত্রী কিনা মেয়ের জামাই বলে নেচে কুদে রান্না করতে বসে গেছে। শেষমেশ সব বাজার কিনা তাকে দিয়েই করানো হলো। জহির মির্জা বিড়বিড় করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন। ঘরের শত্রু বিভীষণ। আবরার ছেলে হিসেবে খারাপ নয়, এটা জহির মির্জা জানেন। নিজের ভাগ্নিকে সে আপাদমস্তক পুরোটাই চেনেন এবং জানেন। জন্ম নেওয়ার পর থেকে চোখের সামনে আবরারকে বড় হতে দেখেছে। মেয়ের জামাই হিসেবে আবরারের মতো ছেলেই হয়তো সব বাবা প্রত্যাশা করে।
কিন্তু আবরার আর ইলমির মাঝে বিস্তর ফারাক। একদিকে আবরার গম্ভীর প্রকৃতির মানুষ, ভীষণ রাগী, গোছালো স্ট্রং পার্সোনালিটির, সব বিষয়ে কথা কম বলা তার স্বভাব। অন্যদিকে ইলমি অগোছালো, একটু ধমকেই কেঁদে কুটে তার বেহাল দশা, কথার উপর কথা বলা, সারাদিন নেচে বেড়ানো তার স্বভাব। এমন উড়নচণ্ডী চঞ্চল স্বভাবের মেয়ে আবরারের মতো গম্ভীর ছেলের সাথে কিভাবে সংসার করবে? যদিও আবরার বুঝদার একটা ছেলে, কিন্তু ইলমি তো বাচ্চা একটা মেয়ে। অতটুকু বাচ্চা মেয়ে কিভাবে সবকিছু সামলাবে? এসব ভেবে জহির মির্জা বিয়েটাতে না মত করেন। বাবা মার কাছে সন্তানেরা কি কখনো বড় হয়? তাদের কাছে সন্তানরা সেই প্রথম দিনের মতোই পুচকিটাই রয়ে যায়। ঠিক ইলমিও জহির মির্জার কাছে সেই ছোট্ট ইলমি রয়ে গেছেন। তার এজন্যই তার রাজ্যের চিন্তা। কিন্তু এখন আর তার কিছু করার নেই। বিয়েটা যখন হয়ে গেছে তার মেনে নিতেই হবে। জহির মির্জা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, তারপর মেয়ের রুমের দিকে পা বাড়ায়। চারপাশটা বড্ড খালি খালি লাগছে জহির মির্জার। আসলে কি চারপাশটা খালি খালি লাগছে, নাকি বুকের মাঝখানটায় মনে হচ্ছে কিছু একটা নেই, কোনো কিছুর কমতি রয়েছে? বুকের মাঝখানটায় খা খা করে উঠছে অজানা এক ব্যথায়। এমন শূন্য শূন্য কেন লাগছে? মেয়ের অদূর বিদায়ের কথা ভেবে? রাজকন্যা বাবার রাজ্য ছেড়ে যাবে বলে বাবার এমন শূন্য শূন্য লাগছে? তাই হবে হয়তো। ঘড়িতে সন্ধ্যা 7টা। ইলমি ড্রয়িং রুমে সোফায় দু পা উঠিয়ে আয়েশ করে বসে মুড়িয়া চানাচুর মাখা খেতে খেতে সিরিয়াল দেখছে। আমেনা বেগম রান্নাবান্না শেষ করে ব্যস্ত হাতে সব কিছু ডাইনিংয়ে গুছিয়ে রাখছেন। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই ইলমি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সদর দরজায় চায়, তবে ওঠে না। কলিং বেল বাজছে, শুনছিস না ইলমি? দেখ কে এলো। আমি পারবো না আম্মা, দেখছো না সিরিয়াল দেখছি। আমেনা বেগম মেয়ের কথায় ভ্রু কুঁচকালেন। এমন অলস বাদর একটা মেয়ে আল্লাহ যে তাকেই কেন দিলেন কে জানে। ইলমিকে নিয়ে আমেনা বেগমের চিন্তার শেষ নেই। এই মেয়ে শ্বশুর বাড়িতে কি করবে কে জানে। এবার যখন কপাল করে আসমা বেগমের মতো একজন শাশুড়ি পেয়েছে, আমেনা বেগমের চিন্তা কিছুটা হলেও কমে গেছে। আমেনা বেগমের ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে উঠলেই আমেনা বেগম রান্নাঘরের দিকে যেতে গিয়েও ফিরে এলেন, হালকা চেঁচিয়ে বললেন, ইলমি, যাবি নাকি? আমি আসবো। আমি যদি ওখানে যাই তোর বংশের 12টা বাজাবো বলে দিলাম, বাদর মেয়ে। ইলমি দাঁত দেখিয়ে হেসে বলে ওঠে, আরে আরে, আরফুর মেয়ে চেকতে যাইতেছে কেন? যাচ্ছি তো বাবা, যাচ্ছি। ইলমির নানুর নাম আরফান। মাঝে মাঝে আমেনা বেগমকে রাগাতে ইলমি এমন বলে। আমেনা বেগম চেঁচিয়ে বলে উঠলেন, বাদর মেয়ে, আসলে তোকে বলে লাভ কি? দোষ তো তোর বংশে, সব দোষ তোদের মির্জা বংশে। ইলমি যেতে যেতেই মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের বংশ খুব ভালো, একদম দুধে ধোয়া তুলসী পাতা, আর জলো জ্যান্ত প্রমাণ চোখের সামনেই দেখছি আমি। আমেনা বেগম মেয়ের দিকে চেয়ে চোখ পাকালেন, তারপর রান্নাঘরের দিকে পা বাড়ালেন। ইলমি সদর দরজা খুলতেই হতভম্ব হয়ে যায়, চোখ বড় বড় করে সামনে তাকায়। দরজা খুলতে দেখে ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, যার হাতা কোণী পর্যন্ত ফোল্ড করা, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে দামি ঘড়ি, ব্ল্যাক স্নিকার্স পরিহিত সুদর্শন পুরুষ মানুষ আবরার দাঁড়িয়ে। ইলমি মাথা উপর নিচ করে অবিশ্বাস্য চোখে আবরারকে দেখতে ব্যস্ত। সুঠামদেহী শ্যামবর্ণের এই পুরুষটাকে ভীষণ ভীষণ সুদর্শন লাগছে। প্রতিদিনের থেকে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। চোখের সামনে কাকে দেখছে? আগে ছিলেন নেতা, আর এখন হয়েছে হিরো। এ তো পুরোই চেঞ্জ। ইলমি মুহূর্তে টাসকি খেয়ে বসলো। দুদিন আগেও যাকে বিয়ে করবে না বলে কাঁদছিল, আজ তাকে নিজের বর বলতে ভীষণ ভীষণ ভালো লাগছে। লোকটা এত কিউটু। এই কিউট লোকটা কিনা ইলমির বর, ভাবা যায়। সেই সাথে বেশ অবাকও হলো, এই সময় আবরারকে এখানে আশা করেনি ইলমি। আবরার আসবে এটা ইলমিকে জানানো হয়নি, তবে ইলমি কিছু একটা আন্দাজ করেছিল মায়ের এমন রান্নাবান্নার আয়োজন দেখে। তবে আবরার আসবে এটা সে কখনোই ভাবেনি। গত 5 বছরে আবরার মাত্র একবার এই বাড়িতে এসেছিল, তাও শুধুমাত্র কয়েক মিনিটের জন্য। আবরার চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে বুকের কাছে শার্টে লাগিয়ে ভ্রু কুঁচকে ইলমির ভাবভঙ্গি দেখে তারপর গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, কি সমস্যা? এভাবে দরজা আটকে দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি চাইছিস? ভেতরে যেতে দিবি না নাকি? দরজা থেকে সর, বেয়াদব। ইমলি ধমকালো, তারপর দরজা থেকে সরে দাঁড়ালো। থতমত খেয়ে বলে উঠল, আপনি? আবরার ভ্রু কুঁচকাল। কিছু না বলেই ভেতরে ঢুকে পড়ল ইলমি। দরজা আটকাতে নিলেই রহমত এক গাদি ফল মূল মিষ্টি নিয়ে হাজির হয়। দরজা খোলা রেখে ইলমি আবরারের পিছু পিছু ছুটল। ড্রয়িং রুমে যেতেই আমেনা বেগম রান্নাঘর থেকে ছুটে আসলেন। জহির মির্জা স্ত্রীর ডাকে নিচে নেমে এলেন। আবরার কৌশল বিনিময় করতেই জহির মির্জা গম্ভীর স্বরে আবরারকে উদ্দেশ্য করে বলে উঠলেন,
জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে এসো। যাও বাবা, ফ্রেশ হয়ে তারপর এসো। এলমি, আবরারকে রুমে নিয়ে যা। ইলমি পুতুলের ন্যায় দুবার মাথা দুলিয়ে এগিয়ে গেল, সাথে সাথে আবরারও চলে গেল। জহির মির্জা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। আমিনা বেগম ছুটে গেলেন রান্নাঘরে। আরে আরে, ওইদিকে কোথায় যাচ্ছেন? ওইদিকে তো আমার রুম। আবরার ভ্রকুচকে বলে উঠলেন, তো তো মানে, আপনি কি আমার রুমে যাবেন? আপনি তো ভাইয়ার রুমে যাবেন, ভাইয়ার রুম তো এইদিকে। আবরার দাঁতে দাঁত চেপে গড়গড় পায়ে ইলমির রুমে চলে যায়। ইলমি যেন তাজ্জব বনে গেল, মনে মনে ভাবতে লাগলো, এখানে সে ভুলটা কি করলো, এভাবে চটে কেন গেল, হুয়াই। ইলমি রুমে আসতেই আবরারকে আয়নার সামনে দাঁড়িয়ে হাতঘড়িটা খুলতে দেখলো। আবরার ইলমির উপস্থিতি টের পেয়েও পিছু ফিরল না। ইলমি রুমে এসে তার পাশে এসে দাঁড়ালো। এবারেও আবরার ইলমির দিকে চাইল না, বরং গড়গড় প্রায় ফ্রেশ হতে চলে গেল। ইলমি বিরস মুখে ধীর পায়ে বিছানায় গিয়ে বসে রইল। কিছু সময় পার হতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে উঠল, এখানে আমি কি করব? আমাজান কে পাঠালো? ধ্যাত, ভাল লাগে না। আরে আমার স্বাদের সিরিয়ালটা মিস। দরজায় খট করে শব্দ হতেই ইলমি উঠে দাঁড়ায়। সেদিকে তাকাতে দেখে আবরার ওয়াশরুমের দরজায় দাঁড়ানো, কপালে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে, সিল্কি চুলগুলো কপালে লেপ্টে আছে। ইলমির কি যেন হলো, অবাক চোখে আবরারকে দেখতে ব্যস্ত হয়ে গেল। কি স্নিগ্ধ লাগছে রাক্ষসটাকে। ইলমির নজর সরাতে পারল না, বিড়বিড় করে বলে উঠল, রাক্ষসরাও এত সুন্দর হয়? আচ্ছা, পুরুষ মানুষ কেন এত সুন্দর হবে? কেন কেন কেন? মুহূর্তে ইলমি আবরারকে নিয়ে সিনেমাটিক ভাবনায় ডুব দিল, যেখানে তারা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। নিজের ভাবনায় নিজেই লজ্জায় লাল নীল সাদা রং ধারণ করেছে। আবরার ভ্রুকুচকে ইলমির ভাবভঙ্গি দেখছে। ইলমিকে বিড়বিড় করতে দেখে আবরার গম্ভীর স্বরে ধমকে উঠল। ইলমি ভয় পেয়ে ভাবনা থেকে ছিটকে বাস্তবে ফিরল। সামনে আবরারকে দেখে নিজ মনে বলে উঠল, শালা করল্লা, দিলি তো আমার সুন্দর লুতুপুতু জামাইডারে রাক্ষস বানাইয়া। তোর ভালো হইব না, দেখিস তোর বউ তোরে কখনো ভালো পাইব না। কিন্তু মুখে কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়ালো। কারণ তার আম্মাজান পই পই করে বলেছে কোনো রূপ দুষ্টুমি না করতে, আবরারের সামনে একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে। মায়ের কথা রাখতেই ইলমি লক্ষ্মী হয়ে আছে, নয়তো উল্টো একটা ধমক বসাতো। লোকটাকে দেখে ইদানিং তেমন ভয় পায় না ইলমি, তবে মাঝে মাঝে বেশ লজ্জা পায়, ভীষণ লজ্জা। লজ্জায় লাল হলুদ নীল হয়ে যায় আর কি। আবরার ভাবুক দৃষ্টিতে ইলমিকে পর্যবেক্ষণ করছে। এমন শান্তিতে থাকার মেয়ে আপাতত ইলমি নয়। আবরার ভ্রুকুচকে গম্ভীর স্বরে ডেকে উঠল, এদিকে আয়। ইলমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়, দুজনের মাঝে বেশ দূরত্ব রেখে দাঁড়ায়। আবরার ভ্রুকুচকে একটু এগিয়ে ইলমির হাত শক্ত হাতে চেপে নিজের একদম কাছে টেনে নেয়। ইলমি বেশ চমকালো, সেই সাথে লজ্জাও পেল। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। আবরার ইলমিকে লজ্জা পেতে দেখে ইলমির অগচরে ঠোঁট চেপে হাসল। ভীষণ সুন্দর সেই হাসি। ইলমি যদি সেই হাসি দেখতে পেত, হয়তো নতুন করে আবার প্রেমে পড়ে যেত। আফসোস, ইলমি দেখল না। ইলমির লজ্জার পরিমাণ বাড়িয়ে দিতে মাথা ঝুঁকিয়ে নামিয়ে ইলমির চোখে মুখে ফু দিয়ে বসলো। ইলমির সাথে সাথে চোখ বুজে নিল। এই লোকটার কাছে আসলে ইদানিং ভয় না পেয়ে লজ্জা কেন পাই, কি অদ্ভুত ব্যাপার স্যাপার। হঠাৎ আবরার ধমকে উঠল। ইলমি ছিটিকে সরে যেতে নিলেই আবরার ইলমির হাত থেকে তোয়ালেটা কেড়ে নিল। দুহাতে ইলমিকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, যা সর। বলে গটগট পায়ে আয়নার সামনে চলে গেল। এদিকে ইলমি যেন তাজ্জব বনে গেল। কি হলো এটা? সব কিছুই মাথার উপর দিয়ে গেল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল, অপমানে লজ্জায় কিছু বলার ভাষা খুঁজে পেল না। তারপর রাগে তার শরীর জ্বলে উঠল। রাগে ফুসফুস করতে করতে নিচে চলে গেল। আবরার বাঁকা হাসলো, তারপর রেডি হয়ে সেও নিচে চলে এলো। রাত 8টা। বিনা মেঘে বিনা নিমন্ত্রণে ধরনে কাঁপাতে ঝুম বৃষ্টির আগমন হলো। এই সময় বৃষ্টির আগমনে কেউ বিরক্ত হলো না, বরং সবাই খুশি হলো। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হওয়ার পর একমাত্র আল্লাহর রহমতের বৃষ্টিতেই মানুষের শান্তি মেলে। বাইরে থেকে বৃষ্টির ঝুপঝাপ শব্দ ভেসে আসছে। ইলমির খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার উত্তেজিত হয়ে রান্নাঘরের জানলায় উঁকি দিয়ে বাইরের বৃষ্টি দেখছে। আবার আর চোখে ইলমিকে পরখ করে নিচ্ছে। মেয়েটা খাচ্ছে না, খাওয়ার প্রতি তার কোনো মনোযোগ নেই। তার সমস্ত মনোযোগ বাইরের বর্ষণ হওয়া সেই ঝুম বৃষ্টি। বৃষ্টির জন্য কত উত্তেজনা, কত উন্মাদনা এই মেয়েটার মাঝে। যে কেউ দেখেই বলে দেবে মেয়েটা ভীষণ রকমের বৃষ্টি বিলাসিনী। আমিনা বেগম আবরারের চাহনি অনুসরণ করে মেয়ের দিকে তাকাতে দেখেন মেয়ে তার খাবার প্লেটের সামনে রেখে বসে আছে, একটা দানাও মুখে তুলছে না। খাচ্ছ না কেন ইলমি? ইলমি কোনোরূপ ভনিতা ছাড়াই বলে উঠল,
খেতে ইচ্ছে করছে আম্মু। পাশে ইমির বসা ছিল। বোনের কথায় এতক্ষণে সে মুখ খুলল। ইলমি, বসো এখানে। ইলমি ভাইজানের আদেশে চুপচাপ বসে পড়ল। ইমির ব্যস্ত হাতে বোনের মুখের সামনে লকমা তুলে ধরতেই ইলমি মুখে পুরে নিল। আবরার ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, অদরে বাদর হয়েছে একদম।